শ্রী রঞ্জিত কুমার বসু। আমার পুত্রবধূর বিশেষ অনুরোধে আমিকে জানার জন্য যে আবেদন করেছেন তার সামান্য অংশ আমি আমার আমিকে প্রকাশ করব। আমার জন্ম হয়েছিল 1946 সনে জানুয়ারি মাসে। একটা সাধারণ দরিদ্র পরিবারেই আমার জন্ম। আমার বাবা ছিলেন একজন সামান্য রেল কর্মচারী। পরিবার ছিল পরিবারের সদস্য সংখ্যা অনেক, মা বাবা ভাই বোন কাকা ঠাকুরমা সবাইকে মিলে 6-7 জনের পরিবার। তখন রেলের বেতন ছিল অত্যন্ত কম। ওনার পক্ষে গোটা সংসারের সমস্যা মেটানো সম্ভব ছিল না। তাই দারিদ্রতার মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি। পড়াশোনা আমার বেশি দূর অগ্রসর হতে পারেনি। আমার কাকুর চেষ্টায় এবং আরেকজন সহৃদয় ব্যক্তির চেষ্টায় আমি প্রথম 1956 সনে ক্লাস 2তে ভর্তি হয়। সেই বিদ্যালয় যেখানে এখন দুর্গাপূজা হয়, এটার নাম ছিল ঠাকুরবাড়ি স্কুল। সেখানে আমি 2তে ভর্তি হই। ভর্তি হওয়ার পরেই যে শিক্ষকের সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল, ওনার নাম হলো শ্রী জ্যোতিষচন্দ্র বিশ্বাস। তখন আমরা 2তে পড়ি। সারা স্কুলে প্রচার হয়ে গেল একজন নতুন হেডমাস্টার আসছেন। আমরা সবাই কৌতূহলী হয়ে দেখছি কখন তিনি আসেন। যথাসময়ে তিনি এসেছেন। তখন স্কুলের প্রার্থনার সময় ছিল। সবাই লাইন ধরে দাঁড়িয়েছে। লাইনের ভিতরে কিছুটা হাল্লা চিল্লা হচ্ছিল। জনগণ মন গাওয়ার সময় হঠাৎ এক বজ্রকণ্ঠের আওয়াজ শুনলাম। সবাই সচকিত হয়ে সেদিকে তাকালাম। দেখলাম আমাদের মাস্টারমশাই শ্রী জ্যোতিষচন্দ্র বিশ্বাস আসছেন। বলছেন, হয়নি, এত হাল্লা চিল্লা কিসের? আর সঙ্গে সঙ্গে কোন জাদু মন্ত্র বলে যেন গোটা স্কুল একদম পিন ড্রপ সাইলেন্ট হয়ে গেল। আর শোনা গেল তিনি নিজে গাইছেন জনগণ মন অধিনায়ক জয়। এই প্রথম ওনাকে দেখলাম। ওনার সাথে পরিচয় না হলেও ভয় হয়েছিল। হেডমাস্টার আর করাত হাতের ছিলেন তিনি, আর সাংঘাতিক নিয়ম শৃঙ্খলার মেনে চলতেন। কাকেও বিশৃঙ্খল হতে দেখতেন, সহ্য করতেন না। আমার জীবনের যে ডিসিপ্লিন, যেটা নিয়ে আমি আমার কর্মজীবন অতিবাহিত করেছি, সেই ডিসিপ্লিন নিয়ম শৃঙ্খলা ওনার কাছ থেকে শিক্ষা।
এবং সেটা আমি সারা জীবন ধরে মেনে চলেছি। আমার কর্মজীবনও কোনো দিন ডিসিপ্লিন ভঙ্গ হয়নি। আমার 36 বছরের কর্মজীবনে আমি মাত্র 3 দিন লেট কামার ছিলাম, স্কুলে আসতে দেরি হয়েছিল, টাকাটাই চলতো। যাই হোক, ওনার কাছে আমি যে শিক্ষা পেয়েছি এটা আমার জীবনের পাথর হয়ে রইল। ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম। আজ তিনি নেই, কিন্তু ওনার কথা আমি ভুলতে পারব না। হারের কথা বলতে গেলে বলতে হয়, তিনি বাইরে কঠোর হলেও হৃদয়ে খুব সহৃদয় ছিলেন তিনি। একবার আমরা তখন ক্লাস 4-এ পড়ি, আমাদের বিদ্যালয়ের একটা ছাত্রের মৃত্যু হয়েছিল, ভুল চিকিৎসার ফলে নাকি। যাই হোক, সেই টিকা পাহাড়ে ওনাদের বাড়ি ছিল। একদিন স্যার বললেন, আমাদের সবাই যাওয়া দরকার, মা বাবাকে একটু সান্ত্বনা দিয়ে আসতে হয়। স্যার আমাদেরকে নিয়ে গেলেন কয়েকজনকে। এই প্রথম আমার শোক কী জিনিস, বিশেষত পুত্র শোক, আমি উপলব্ধি করছি। ওনাদের বাড়িতে যাওয়ার সাথে সাথে মা বাবার আকুল ক্রন্দন, সেই ক্রন্দনে সকলের মনে রেখাপাত করেছে। স্যারের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, সান্ত্বনার বাক্য হারিয়ে গেছে। এই প্রথম আমি শোকের সাথে সরাসরি পরিচিত হলাম। কত পিতৃমাতৃর শোক কত গভীর, কত দুঃখের, সেটা উপলব্ধি করলাম। তারপর চলছে কষ্টে সৃষ্টেই চলছে অভাবের সংসার। আমরা সবাই দুঃখে কষ্টে মানুষ হচ্ছি। দেখতে দেখতে এই বিদ্যালয়ের পাঠ শেষ হয়ে গেল, স্কুলেরও উন্নতি হলো। বর্তমান যে লিডু বাজার স্কুল যেখানে, সেখানে স্কুলের এমই বিল্ডিং তৈরি হলো, আমরা সেখানে শিফট হয়ে গেলাম। 6 পর্যন্ত সেই স্কুলে পড়েছিলাম। তারপর 6-এর ক্লাস শেষ করার পরে পড়াশোনা আবার বন্ধ হওয়ার উপক্রম। আর কোথায় পড়ব, বাবার সামর্থ্য নেই। এই সময় আমার বাবার খুড়তো ভাই নন্দলাল বোস এবং মাধবচন্দ্র বোস, ওনারা যখন জানতে পারলেন যে আমার পড়াশোনা আর হচ্ছে না, বড় কাকু নন্দলাল বোস সঙ্গে সঙ্গে আসলেন বাড়িতে, এসে বললেন, তোমার ছেলেকে আমি নিয়ে যাই, লামডিংয়ে থাকবে, আমার পরিবারের সাথে সেখানে পড়াশোনা করব। আমিও বললাম, হ্যাঁ যাব। বাবাও দেখলেন আর আমার দ্বারা হবে না, ওনার দ্বারা হবে না, তাই চলে গেলাম লামডিং। আমার দ্বিতীয় জীবন শুরু হলো। সেখানে গিয়ে প্রথমে ক্লাস 7-এ ভর্তি হলাম, পড়াশোনা চলছে। পড়তে পড়তে ক্লাস 10 অবধি চলে আসলাম। তখন এক শিক্ষক মহাশয়ের সাথে আমার পরিচয় হলো, যিনি আমার সারা জীবন জুড়ে থাকবেন। ওনার নাম
দেবব্রত আদিত্য চৌধুরী। আজ তিনি নেই, কিন্তু উনি আমাকে যা শিক্ষা দিয়ে গেছেন ভাষা সম্বন্ধে, সাহিত্য সম্বন্ধে, সেটার তুলনা হয় না, সেটা ভুলব না। আমার যা কিছু শিক্ষা, যা কি সাহিত্য চর্চা ওনার দ্বারাই হয়েছে। উনি রবীন্দ্রনাথের বিরাট ভক্ত। রবীন্দ্র সাহিত্য নিয়ে ওনার অধ্যয়ন বিশ্বভারতী থেকে তিনি আদি মধ্য অন্ত পরীক্ষায় পাশ করেছেন। পাশ করে তিনি এসেছেন আমাদের বিদ্যালয়ে শিক্ষকতা করতে। প্রধান শিক্ষক হিসাবে তিনি যোগদান করেন। তখন থেকে আমাদের পরিচয় খুব গভীর হলো। স্যারে কি জানি আমাকে একটুখানি বেশি ভালোবাসত কিনা জানি না। একবার সেখানে বিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী হবে, আমি তখন ক্লাস 10-এর ছাত্র। স্যার এসে বললেন, রঞ্জিত, তুমি একটা রচনা দাও, প্রতিযোগিতা। আমি বললাম, স্যার আমার তো বেশি পড়াশোনা নেই, পড়ি নেই, যা কিছু ছোটোখাটো পড়েছি, বইপত্র কিনতে ক্ষমতা নেই, যা পারি কিনেছি এবং পড়েছি। রচনার বিষয় হলো প্রাচীন ভারত ও রবীন্দ্রনাথ। বাবা, এ তো সাংঘাতিক বিষয়। পড়াশোনা সামান্য ছিল। স্যারে কী করলেন, ভয় করবে না, আমি যত বই লাগে আমি দেবো। দেরি ছিল রবীন্দ্র জয়ন্তীর, তুমি একটা রচনা লিখো। অনেকগুলি বই আমাকে পাঠিয়ে দিলেন, মোটা মোটা বই রবীন্দ্রনাথের উপরে। সেখান থেকে সংগ্রহ করে আমি লিখলাম, নিজেও কিছু লিখেছি। প্রায় 35 পৃষ্ঠা হয়ে গেছে লেখা, ফুলস্কেপ কাগজে। লেখার পরে শেষ করে স্যারকে দেখাবো। রবীন্দ্রজয়ন্তী তখনও আরও কয়েকদিন বাকি ছিল। নিয়ে যাচ্ছি দেখছি স্যার ওদিক থেকে আসতেন, স্কুলে যাবেন বলে। এই রঞ্জিত, তুমি লিখেছ রচনাটা? আমি কিছু লিখছি স্যার, এই যে। আরে, স্যার দাঁড়িয়ে গেলেন, ওখানেই পড়তে আরম্ভ করলেন রচনাটা। কি সাংঘাতিক রবীন্দ্র প্রেম! পরে পরে বললেন, শেষ করেন নাই, কি ভালো হয়েছে, আগামী রবীন্দ্র তুমি এই রচনাটাই দেবে। আমি বললাম, আচ্ছা স্যার। ভয় ভয় ভাব হয় কি না। প্রাচীন ভারত রবীন্দ্রনাথ বড় কঠিন রচনা, অনেক বই ঘেটে ঘুটে বের করতে হয়েছে, তাও সম্পূর্ণ হয়নি। যথারীতি রবীন্দ্র জয়ন্তীর দিন আমাকে সেই রচনা পাঠ করতে হলো। কোনোদিন স্টেজে উঠিনি, পড়তে আরম্ভ করার সাথে সাথে পা কাঁপতে শুরু করছে। আরে দীর্ঘ রচনা তো, রচনাকে শুনে হাল্লাচিল্ল হচ্ছে, আমি ধমাধম 1 পৃষ্ঠার জায়গায় 3 পৃষ্ঠা উল্টিয়ে পাঠ করা শেষ করে দিয়েছি। তারপর থেকে স্যারের সাথে যোগাযোগ, এবং ওই স্কুল থেকেই আমি বিদ্যালয়ের শেষ পরীক্ষায় উত্তীর্ণ হই। আর স্যারে কি জানি তখনও শিক্ষক ছিলেন, আমাদের স্কুলে হেডমাস্টার মশাই উনি ছিলেন। আমাকে ডেকে বলেন, চাকরি করবে, চাকরি করে কলেজে পড়ার টাকা পয়সা জোগাও, আসো আমাদের স্কুলে। আমাকে এলপি স্কুলে একটা চাকরি দিয়ে দিল। আর তো মাস্টারি করাটা আমার
কপালের লিখনই ছিল। এত ভালো লাগলো ছাত্রদের পড়াতে, আমি ওই মাস্টারিতে লেগে গেলাম। এর মধ্যে স্যারের সাথে যোগাযোগ হয়, স্যার আমাকে বই দেয়, আমি পড়ি, বুঝিয়ে দেয়, কোনো সময় কোনো প্রশ্ন করলে পরে উত্তর দেয়। সাংঘাতিক জ্ঞান স্যারের। বইয়ের মধ্যে পড়ে থাকতেন, বইয়ের পোকা বলতে যা বোঝায়। সারাদিন পড়াশোনা করতেন, পড়তে পড়তে ঘুমিয়ে পড়তেন বইয়ের মধ্যেই। এরকম বইয়ের পোকা যাকে বলা হয়। দুর্ভাগ্য আমারও পরবর্তীকালে যখন আমি এখানে চলে আসি, কলেজে আমি ভর্তি হয়েছিলাম, আমার কাকিমা, আমাদের সেখানেও তো অবস্থা বেশি ভালো নেই, তবুও কাকিমা, আমার মেজ কাকিমা তিনি, আমি যখন বললাম আমি তো কলেজে পড়ার ইচ্ছা আছে, বাবা তো পারবে না জানি, বললো ঠিক আছে, আমি আমার বালা দুটা বন্ধক দিয়ে দিচ্ছি, ওখান থেকে টাকা নিয়ে ভর্তি হয়ে যায়। আর সত্যিই তাই করলাম। কিন্তু পড়াশোনা আমার আর বেশি দূর অগ্রসর হয় নাই। ঘরেতে অভাব, আমি জ্যেষ্ঠ পুত্র, সংসারের হাল না ধরলে অন্যেরা সব ভেসে যাবে। তাই বাবা বারবার বলছেন তুই চলে আস, আমি এখানে একটা চাকরির ব্যবস্থা করতেছি। আমি আর পারছি না ঠেলতে। ওই ডাকে আমি ওখানে চাকরি ছেড়ে দিয়ে চলে আসলাম লিডু বাজার স্কুলে 1968-এ আমি ভর্তি হলাম শিক্ষকতার কাজে। আমার বোধহয় এটাই লিখন ছিল। এর আগে আমি অনেক চাকরির অফার পেয়েছিলাম অবশ্য, কিন্তু আমার আর ভালো লাগেনি। একবার মাস্টারি করলে নাকি অন্য কিছুর দিকে আর ঝোঁক যায় না, আর টাকা পয়সার দিকে আমার বেশি ঝোঁকও ছিল না। যাই হোক, ওসব তো গ্রহণ করিনি, যার জন্য বাবা আমার উপর বড় অসন্তুষ্ট। শেষ পর্যন্ত এটাই করলাম, এখানেই যোগদান করলাম। তখন হেডমাস্টার মশাই ছিলেন পঙ্কজ কুমার দে মহাশয়, উনি আজ আর নেই। খুব ভালো শিক্ষক, ভালো হেডমাস্টার বলতে যা বোঝায়। কি জানি আমার পড়াশোনায় কায়দায় উনি আমাকে ভালোবেসেছেন কিনা। ফলে সমস্ত কিছুতে আমাকে ডাকতেন, আমি যেতাম। এই সময় আমাদের জ্যোতিষ স্যার, বিশ্বের স্যার সেখানে ছিলেন। আমি তখন ছোট্ট মোটো ছিলাম, দেখলে যেদিন গিয়ে উপস্থিত হই সেদিন দেখে বলে, আরে রঞ্জিত, তুই এত ছোট রয়ে গেছিস, পারবি স্কুল সামলাতে, ছাত্র সামলাতে? আমি বলেছিলাম, স্যার আপনার আপনার শিক্ষায় তো একদিন শিক্ষিত হয়েছিলাম, পারবো। হেডমাস্টারও বলেছেন তুমি পারবে, কত বড় বড় ছাত্র, তোমার চেয়ে বড় বড় ছাত্র পড়ে এখন, পারবে। এই বলে এই 3 না 4-এর ছাত্রকে ডেকে পাঠালেন এমনি। বেশ বড় লম্বা চলছিল। তারপরে ছেলেটা চলে যাওয়ার পরে বলে এইরকম ছাত্র আছে, পারবে? ইন্টারভিউ আর কি, আমি চেষ্টা করব।
এই শুরু হলো আর কি শিক্ষকতার জীবন। স্যারের সাথে এই সময় প্রমোদ স্যার ছিলেন আরেকজন শিক্ষক। দেখতে দেখতে কয়েকটা বছর কেটে গেল। বল স্যার আসলেন, উৎপল কুমার বল। ওনার সাথে আমাদের একটা ওনার পারিবারিক বন্ধুত্ব বলতে যা বোঝায় তাই গড়ে উঠেছিল পরবর্তীকালে। তারপর দেখতে দেখতে পঙ্কজ ভৌমিক স্যার আসছিলেন, এসিস্ট্যান্ট হেডমাস্টার। উনি রিটায়ার করলেন। কিছুদিন পরে পঙ্কজ স্যার রিটায়ার হলেন, হেডমাস্টার হলেন উৎপল কুমার বল। খুব ভালো। ওনার সময় স্কুলের বহিরঙ্গ এবং অন্তরঙ্গের অনেক উন্নতি হয়েছিল। আগে আমাদের ক্লাসগুলি ছিল পার্টিশন দেওয়া, প্লাইউডের পার্টিশন। অনেক কষ্ট হতো পড়াতে, হাল্লা ছিল হতো তো কষ্ট হতো। ওটাকে রুমে ভাগ করে দিলেন, মাঝখানে ওয়াল উঠিয়ে দিলেন, অনেক সুবিধা হয়েছিল। জলের সুব্যবস্থা হয়েছিল, আরও অনেক কিছু হয়েছিল। ওনার সময়ে বিদ্যালয় অডিটোরিয়ামের একটা সৃষ্টি হয়, নাটক ইত্যাদি। আগে তো স্টেজ তৈরি করে করা হতো, কষ্ট হতো অনেক, ছাত্ররা অনেক খাটত। এই নাটকে অনেক রবীন্দ্রনাথের এই মঞ্চে রবীন্দ্রনাথের অনেক নাটক অভিনীত হয়েছে। পরিচালনায় ছিলেন অজিত বসু, আমার ভাই। আর সমস্ত নাটকেই মোটামুটি সফল হয়েছিল। আর দর্শকের সংখ্যা এত আসত যে জায়গা দিতে পারা যেত না। যাই হোক, আমার মাথায় একটা চিন্তা আসলো, প্রায় নাটকগুলি অষ্টম দশম এই বড় ক্লাসের ছেলেদেরাই করা হতো। ছোট ক্লাসের ছেলেরা করার মতো কোনো নাটক ছিল না রবীন্দ্রনাথের। তখন আমি একটা নিজে চিন্তা করলাম, আমি নিজে একটা নাটক লিখি, যে নাটকে 7 থেকে শুরু করে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারে। লিখলাম আর কি মনের খেয়ালে। আর লিখতে লিখতে হয়েই গেল সত্যি একটি নাটক। নাম দিলাম রং তুলি। আর সবাই বললো এই নাটকটাই এবার করবে, যে করো। পরিচালনায় থাকলো অজিত বসু, রবির ভূমিকায় আসলো। ওরা এখন সংসারী হয়ে গেছে অনেকেই। একটা চরিত্র ছিল রবি, যে যে ছবি আঁকতে ভালোবাসত, পড়াশোনায় এত আগ্রহ ছিল না, ছবি আঁকতে ভালোবাসত। ছবি আঁকাই তার নেশা ছিল। বাবা চাইতো কি ছেলে বড় হয়ে লেখাপড়া শিখে ডাক্তার উকিল হোক, আর ধনী ঘরের ছেলে ছিল রবি। কিন্তু রবি চাইতো আমি চিত্রকর হব, শিল্পী হব। এই যে দুইজনের মধ্যে দ্বন্দ্ব, এটাকে নিয়ে নাটক
এর ফলে কি হলো, বাবার ইচ্ছা ছেলে ডাক্তার হোক বা ভালো পড়াশোনা করুক, ছেলে তো হচ্ছে না, সে তো সুযোগ পেলেই ছবি আঁকতে থাকে। এখানেও আমাদের বিশ্বাস স্যারের ভূমিকা অনেক বেশি। তিনি ছেলের বাবাকে বুঝিয়েছেন নাটকে, যখন যার যেটা ইচ্ছা সেই ইচ্ছার উপরে জোর দিতে হয়, তাহলেই ভালো হয়। জোর করে কোনো কিছু চাপিয়ে দিলে এটা সফল হয় না। আর ঠিকই নাটকের পরিণতিতে দেখা গেল সে একটা ছবি এঁকে কোনোখানে একটা কম্পিটিশনে পাঠিয়েছিল বাবাকে না জানিয়ে, আর সেটাই প্রথম পুরস্কার পেল। পুরস্কারের এই কী বলে মেডেল নিয়ে সে বাড়িতে আসলো, বাবাকে দেখালো। বাবা তো ভীষণ রাগ, ওই তোকে কি এত টাকা পয়সা খরচ করিয়ে এই মেডেল পাওয়ার জন্য পড়াচ্ছি? কোথায় তুই ডক্টর হবি, ইঞ্জিনিয়ার হবি, তা না হয়ে চিত্রকর হচ্ছিস? এই বলে তার মেডেলটা হাত থেকে কেড়ে নিয়ে একদম রাস্তার দিকে ছুটে মেরে দিল। আর এই বাবার ছেলের অভিমান এ দেখে কান্না। রবির ভূমিকায় তখন বোধহয় কে ছিল, একটা মেয়েকে দেওয়া হয়েছিল। যাই হোক, ও ভীষণ সাংঘাতিক অভিনয় করেছে। দুঃখে অভিমানে সে ঘর ছেড়ে দৌড় বাঁধল রাস্তার দিকে। রাস্তার ধারে ঘর, অনেক গাড়ি ঘোড়া আসে, আর এই সময় একটা গাড়ি এসে তাকে মারিয়ে দিয়ে চলে গেল। তার পরিণতি হলো মৃত্যু। বাবা হারালেন তার সন্তানকে, জোর করে চাপিয়ে দিতে গিয়ে শেষ পর্যন্ত মৃত্যুকে বরণ করতে হলো তাকে। এটাই বিশেষ বস্তু ছিল। আর এই নাটক খুব সফল হয়েছিল। যখন নাটক অভিনীত হয় রবির সিনে, এই দু একটা গান দেওয়া হয়েছিল। আমাদের স্যার, বিশ্বাস স্যার, দেখা গেছে মিটিং করতে গিয়ে ভুলে গেছেন কী করছে, তার চোখ দিয়ে জল পড়ছে, আমি দেখছি। আমি তাড়াতাড়ি ধরে ফোন করতে শুরু করলাম। খুব ভালো হয়েছিল নাটক। এত হৃদয় বিদারক দৃশ্য এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল, কল্পনাই করা যায় না। সমস্ত অডিয়েন্স পিন অফ সাইলেন্স। আর স্যারের, আমাদের স্যারও অনেকগুলি দৃশ্যপট এঁকে দিয়েছিল। সূর্যোদয়ের দৃশ্য, যেটা রবি ভালো পেত, নদীর দৃশ্য, যেখানে গিয়ে রবি বসে থাকত, ছবি আঁকত বসে, সেই দৃশ্যগুলি এঁকে দিয়েছিলেন স্যারে। এই তো নাটকের শুরু হলো। এরপরে আরও অনেক নাটক হয়েছে। বিসর্জন নাটকটা যখন হবে, সবাই বললো এটা বড় কঠিন নাটক, এটা কি সম্ভব এই ছেলেদের দ্বারা? সম্ভব নাকি, পারবে কি না বোঝে না। কিছুটা ভাষা আছে সুন্দর, অমৃতাকর ছন্দের মতো। অজিত বসু বলল না পারবে। এখানে রঘুনাথ, রঘুপতি, তারপরে রাজা, সব ঠিক হয়ে গেল। রিহার্সাল শুরু হলো আর অভিনয়ের দিন সফল হলো। রঘুপতির ভূমিকা অসাধারণ, অসাধারণ। সে যখন গঙ্গার পক্ষে মাকে বিসর্জন দেয়,
কালিমাকে, যে তার আরাধ্য দেবতা। সেই দৃশ্য দেখবার মতো। এরপরে একবার স্কুলে বাইরে স্টেজ করে বলছেন আসেন, তিনি বলেন বাইরে করতে হবে, এত ভিড় হয় যে ভালোভাবে করা যায় না, সে মানুষ বসতে পারে না, শুনতে পারে না, বাইরে স্টেজ করে করা হোক। যাই, ঠিক আছে, করা হোক। তো এটা কী নাটক করা হবে? আমি আবার বললাম না, এবার ছুটি নাটক করা হবে। ছুটি নাটক রবীন্দ্রনাথের গল্প নিয়ে। আর এই গল্পটাকে নাট্যরূপ দিয়েছিলাম আমি। এটাও খুব ভালো হয়েছিল, সেটা খুব সুন্দর অভিনয় করেছিল। ফটিকের ভূমিকায় যে ছিল, সে এখন অনেক বড় হয়ে গেছে, ভাস্কর দিয়ে। আগে একজন ছেলেকে ঠিক করা হয়েছিল, সে তার বাবা ট্রান্সফার হতে চলে গেল, তখন ফটিককে কে কারকে দিয়ে করানো যায়, সেই চিন্তায় নাটকেরও সময় হয়ে গেছে। তখন এই ফটিক তখন ছোট ছিল, এই ভাস্কর, তাকে ঠিক করা হলো এবং সে খুব সুন্দর অভিনয় করে সবাইকে মুগ্ধ করে দিল। শেষ নাটকের শেষ দৃশ্যে অপূর্ব অভিনয়। আর সব কিছু ন্যাচারাল করেছিল। ঘুড়ি উড়ানোর দৃশ্য, চড়ুই ভাতির দৃশ্য, নদীর পাড়ে খেলাধুলার দৃশ্য, নদী ছুটি রেখে ঠিক করা হয়েছিল। এই স্কুলের মাঝখানে একটা কাঁঠাল গাছ ছিল আগে। হ্যাঁ, কাঁঠাল গাছ না, আম গাছ, যেন আম গাছ ছিল। ওই আম গাছের তলায় স্টেজ করা হয়েছিল। ফটিকের ঘর, ওখানে ছিল, মা থাকতো। ঘরটা এমন অদ্ভুত হয়েছিল যে সত্যি সত্যি আম গাছে কাঁঠাল ফুলিয়ে দিয়েছে, গোড়াতে কাঁঠাল একটা এনে লাগিয়ে দিয়েছে, আঙ্গিনা আর কি। ওখানে, হ্যাঁ, একেবারে অরিজিনাল। ওখানে বসে মামা আর ভাগ্নি কথা বলতেছিল ফটিক সম্বন্ধে, খুব ভালোই। আরও অনেক কিছু বলা যায়, কি বলবো, এখন ভুলেও গেছি। এই নাটক টাটক করেই কাটত, কিন্তু পড়াশোনাতে, স্কুলে পড়াবার সময় কিন্তু আমি বড় সিনসিয়ার। এই ব্যাপারে আমার বিশ্বাস মাস্টার মহাশয়ের উপদেশগুলি আমার স্মরণে ছিল। তিনি বলেছিলেন, ক্লাসে গিয়ে পড়াতে বসবে না, পড়াতে শুরু করবে না, ক্লাসে যাওয়ার আগে ঘরে যে সাবজেক্টের উপরে প্রিপারেশন করবে, পড়বে, যেতে যেতে পড়বে, ক্লাসে গিয়েও পড়বে, তারপরে বুঝাবে। বই দেখে দেখে পড়ানোর মধ্যে কোনো মজা নেই। যেটা জানো সেটা না দেখে, বই না দেখে ওই সাবজেক্টটা বুঝিয়ে দেবে, এতে ছেলেদের আকর্ষণটা বাড়ে। পড়াতেও খুব ভালো লাগে। একবার কী হয়েছিল, তখন 7-এ মেয়েদের সেকশনে আমি পড়াচ্ছি। সেদিনের পাঠ ছিল শাহজাহানের শেষ জীবন। এটা সম্বন্ধে আমার অনেক পড়াশোনা ছিল অবশ্য। আমি যখন বুঝাতে আরম্ভ করলাম শাহজাহানের শেষ জীবন, আওরঙ্গজেবের অত্যাচার, সেই দারা শিক্ষকের হত্যা,
এগুলি যেমন বুঝাচ্ছি, আর সেই জীবনে দাঁড়ার খণ্ডিত মস্তক কেটে পিতা শাহজাহানের কাছে মোড়কে মেঝে উপহার হিসেবে পাঠানো হয়েছিল। শাহজাহান ভেবেছিলেন কারাগারে বসে বসে হয়তো আওরঙ্গজেবের মনের পরিবর্তন হয়েছে, তাই মনের দুঃখ খুব পিতার কাছে ক্ষমা ভিক্ষা করার জন্য এই উপহার পাঠিয়েছে। এই করতে করতে বোঝানোটা অন্যরকম হচ্ছিল। মোড়ক যখন খুললেন তখন কার মস্তক বেরিয়ে আসলো, দাঁড়ার। এটা দেখে শাহজাহানের যে দুরবস্থা, যে শোক, যে কান্না, তার প্রিয় পুত্রকে এভাবে হত্যা করা হয়েছে। যে ক্লাস একেবারে প্রিন্ট আউট সাইলেন্ট, সবাই শুনছে মনোযোগ দিয়ে। এর মধ্যে একটা মেয়ে হাসছিল, আর একটা মেয়ে কাঁদছিল, তার চোখ দিয়ে জল পড়ছে। এই শুনছে, আরেকটা তো বুঝে নেই, এবার হাসতে আসে। যাই হোক, খুব ভালো লাগছিল সেদিন। আমি ভাবছিলাম, বাহ, খুব ভালো, বোধহয় ঠিক পড়ানো পড়িয়েছি, ছেলেরা বুঝেছি বলে। যাই হোক, শিক্ষকতার জীবনে আমি কোনোদিন ফাঁকি দিইনি, এটা ঠিক। ক্লাসের পর ক্লাস করতে হয়েছিল, টিচারের অভাব, 6টা 7টা ক্লাস করতে হতো আমাদের, করেছি। প্রথম দিকে তো বেতন একদম সামান্য ছিল, তারপরে সরকারিকরণের পরে বেতন বাড়ল, কিন্তু এই টাকা পয়সার দিকে আমাদের লক্ষ্য ছিল না। কতখানি ভালো পড়ানো যায়, ছাত্ররা কতখানি বুঝে, সেটার দিকে আমার দৃষ্টি ছিল, এবং সেটা করতে পেরেছি। পরবর্তীকালে শিক্ষিকা হিসেবে আসলেন আমাদের স্যার জগদীশচন্দ্র বিশ্বাস মহাশয়ের সুযোগ্যা কন্যা মালবিকা বিশ্বাস স্কুলে শিক্ষকতার কাজ গ্রহণ করে উনিও পিতার শিক্ষায় শিক্ষিত, সুন্দর পড়াতেন, ক্লাসের ডিসিপ্লিন খুব কড়া ছিল। পরবর্তীকালে তিনি বিদ্যালয়ের হেডমিস্ট্রেস হয়েছেন, এবং তার সময়ে বিদ্যালয়ের অনেক উন্নতি হয়েছে। অডিটোরিয়ামটা নতুন রূপ পেয়েছে, ক্লাসের বহিরঙ্গন নানা দিক থেকে উন্নতি করেছে, আরও আলাদা আলাদা বিল্ডিং হয়েছে। এরপরে বলবাবুর পরে তো সেই হলো, তারপরে আসলো কে আসলো, দাস স্যার হেডমাস্টার হলেন। তারপরে আসলেন কি বলে, তারপর দেবব্রত স্যার, তারপর এখন আমাদেরই ছাত্র সুপ্রিয় গুপ্ত স্যার, বর্তমানে হেডমাস্টার। স্কুলটা এখন অনেক বড় হয়ে গেছে, অনেক ছাত্রছাত্রী, পড়াশোনা চলছে ভালোই। এভাবে চলতে চলতে 36 বছর কেটে গেল। 2004 সালে আমি স্কুল থেকে বিদায় নিলাম।
বিদায়কালের দৃশ্য তো বড় মর্মান্তিক। এই দীর্ঘদিনের সাহচর্য, দীর্ঘদিনের যে পরিবেশ, যে বন্ধু বান্ধবের সাথে যে অন্তরঙ্গতা, সব কিছু ছেড়ে দিয়ে চলে এলাম সংসার জীবনে। রিটায়ার লাইফ এখন চলছে, যতদিন বাঁচি চলবে, তারপরে কি হবে আর জানি না।